আজকের আলোচনাটা শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু বেশ জরুরি প্রশ্ন দিয়ে। বয়স যখন ২৫ পেরিয়ে যায় তখন আমাদের যে খাদ্যাভ্যাস, যেটা হয়তো বহু বছর ধরে একই আছে, সেটা কিভাবে আমাদের স্বাস্থ্যর উপর প্রভাব ফেলে। খুব ভালো একটা পয়েন্ট। আর এই নিয়ে সুজয় চৌধুরীর স্বাস্থ্য সমৃদ্ধি ইউটিউব চ্যানেলের একটা ভিডিওতে খুব সুন্দর করে বলা হয়েছে। আমরা ওটার উপর ভিত্তি করেই আজ একটু গভীরে যাব। একদম। আমরা তো প্রায় ভাবি বেশি খাওয়ার মানেই বোধহয় বেশি শক্তি, তাই না? কিন্তু আসলেই কি তাই? সেটাই। এই ধারণাটা কিন্তু বেশ কমন, যে খাবার মানেই শক্তি। আজকের আলোচনাটা হয়তো এই সমীকরণটাকেই একটু অন্য চোখে দেখতে সাহায্য করবে। আমরা বোঝার চেষ্টা করব খাবার, বয়স আর অটোফেজি বলে একটা প্রক্রিয়া আছে, সেটার মধ্যে সম্পর্কটা ঠিক কি। হ্যাঁ, আর এটা বোঝানোর জন্য ভিডিওটা একটা দারুণ উদাহরণ আছে। একটা বাড়ি তৈরির উদাহরণ। ভাবুন তো, বাড়ি যখন বানানো হয় তখন তো কত জিনিস লাগে। ইট, বালি, সিমেন্ট, প্রচুর সরঞ্জাম। ঠিক, অনেক মাল মশলা লাগে। কিন্তু বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তখনও কি রোজ রোজ অত সিমেন্ট লাগে? না তো, তখন তো শুধু দরকার একটু দেখাশোনা, রক্ষণাবেক্ষণ আর কি, টুকটাক সারাই। ঠিক। আমাদের শরীরটা অনেকটা ওরকমই, তাই না? একদম। শরীর যখন বাড়ে, ধরুন মোটামুটি ২৫ বছর বয়স পর্যন্ত, তখন তার গঠনের জন্য প্রচুর খাবার দরকার, ওই বাড়ি তৈরির মাল মশলার মতো। কিন্তু ২৫-এর পর যখন ওই মূল বৃদ্ধিটা থেমে যায়, তখন শরীরের দরকারটাও তো পাল্টে যায়। তখন লাগে মূলত রক্ষণাবেক্ষণ, কোষের ক্ষয় পূরণ করা। কিন্তু সমস্যাটা হয় কি, আমরা ওই বাড়িওয়ালার মতোই ভুলটা করি। বাড়ি তৈরি শেষ, কিন্তু আমরা ভাবি আরও ইটবালি কিনি, আগের মতোই। ঠিক। আর ফলটা কি হয়? কি আর হবে? ভিডিওতে যেমন বলছে, ওই বাড়িটার কথাই ধরুন, অতিরিক্ত জিনিস জমলে কি হবে? হয় বাড়ির ভেতরে জঞ্জাল জমবে। নয়তো বাড়ির চারপাশে জায়গা নষ্ট হবে। বাড়ি তো আর লম্বা হবে না। হ্যাঁ, তখন পাশে বাড়তে শুরু করবে, অপ্রয়োজনীয়ভাবে ফুলতে থাকবে। আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু ঠিক একাই ঘটে। ২৫-এর পর যখন গ্রোথ প্রায় শেষ, তখনও যদি আমরা আভের মতোই বা তার থেকেও বেশি খাই, তখন ওই বাড়তি খাবারটা শরীর আর লম্বা হবার জন্য কাজে লাগাতে করে না। পারে না। তখন সেটাকে ফ্যাট বা মেদ হিসেবে জমাতে শুরু করে। ও। শরীর তখন লম্বায় না বেড়ে পাশে বাড়তে থাকে। হুম। আর এই অতিরিক্ত মেদ জমাই তো সব সমস্যার গোড়া, তাই না? হুম। নানা রকম রোগ, একদম। ওবেসিটি, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কত কি। হুম। ওই বাড়িটার মতো যেখানে আবর্জনা জমতে জমতে থাকার জায়গায় কমে যায়। ভিডিওটায় মানুষের গ্রোথের কয়েকটা স্টেজ খুব পরিষ্কার করে বলা আছে। যেমন 0 থেকে 5 বছর খুব ফাস্ট গ্রোথ, হ্যাঁ, তারপর 5 থেকে 10 বছর একটু স্লো, একটু কমে আসে। হ্যাঁ, আবার 10 বছর থেকে টিনেজ পেরিয়ে মেয়েদের 18, ছেলেদের 25 বছর পর্যন্ত আবার বেশ ফাস্ট। ঠিক, কৈশোর আর যৌবনের শুরুর দিকটায়। আর এই পুরো সময়টাতেই আমরা প্রচুর খাই আর হজমও হয়, হজম ক্ষমতাটা বেশ ভালো থাকে। ২৫ বছর ধরে একটা নির্দিষ্ট ধরনের খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই। যখন যা ইচ্ছা খাই, যতটা ইচ্ছা খাই, আর শরীর দিব্যি মানিয়েও নেয়। হ্যাঁ। সেই অভ্যাসটাই ২৫-এর পর আমাদের জন্য একটা মুশকিল তৈরি করে। হুম। শরীরের চাহিদা বদলে গেছে, কিন্তু এত বছরের অভ্যাস, সেটা বদলানো তো কঠিন। ঠিক। আমরা হয়তো বুঝতেই পারি না যে যে খাবারটা একসময় শক্তি দিত, সেটাই এখন অন্যভাবে শরীরের বোঝাও হয়ে দাঁড়াচ্ছে। ঠিক। এই নিয়ে ভিডিওতে একটা প্রশ্ন আছে, বেশ ভাবনার মতো। খাবার কি শুধু শক্তিই দেয়, নাকি শক্তি কেড়েও নেয়? ইন্টারেস্টিং প্রশ্ন। উদাহরণগুলো খুব চেনা, যেমন কুস্তিগিররা কি লড়াইয়ের আগে পেট পুড়ে খায়, না তো। বা ডান্সাররা পারফর্ম করার আগে? ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে সাধারণত না। মায়েরা বরং বলেন হালকা কিছু খেতে, দই বা ফল। কেন? কেন এমন বলে? কারণটা হলো হজম করাটা, ডাইজেশন। এটা কিন্তু শরীরের জন্য বেশ একটা খাটুনির কাজ। বিশেষ করে যদি খুব ভারী বা বেশি খাবার খাই, তখন সেটাকে হজম করতে, পুষ্টি নিতে আর বাড়তি অংশ জমা করতে আমাদের সিস্টেমকে অনেক শক্তি খরচ করতে হয়। ও আচ্ছা। সেই জন্যই তো খাওয়ার পর অনেক সময় ঝিমুনি আসে, ক্লান্তি লাগে। হ্যাঁ হ্যাঁ, লাগে তো। তাই দরকারি কাজের আগে শরীরকে ফ্রেশ রাখাটাই ভালো। তবে এর মানে কিন্তু এই নয় যে খাবার লাগবে না। রক্ষণাবেক্ষণের জন্য তো অবশ্যই খাবার চাই। কিন্তু কতটা খাচ্ছি আর কি খাচ্ছি, সেটাই আসল, তাই তো? একদম, সেটাই আসল কথা। আর এখানে এই ভিডিওতে আরেকটা জরুরি পয়েন্ট বলা হয়েছে,
আমরা প্রায়ই বলি আমার এই সমস্যা কি খেলে ভালো হবে, এটা খুব কমন প্রশ্ন। কিন্তু উল্টো প্রশ্নটা কজন করে, আমার এই সমস্যা কি কি খাবার বাদ দেব বা কম খাবো? এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। আমাদের কালচারে খাওয়ার ওপর যতটা জোর, না খাওয়া বা কম খাওয়ার ওপর ততটা নয় কিন্তু। ঠিক। অনেক সময় ডাক্তাররা কিছু খাবার কমাতে বললেও, যেমন ধরুন বেশি প্রোটিন বা মিষ্টি, আমরা মানতে চাই না। হ্যাঁ, মনে হয় আরে একটু খেলে কি হবে। বা এতদিন তো খেলাম, কিছু তো হয়নি। এই ধারণাটা কিন্তু শরীরের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। আমরা খালি যোগ করতে চাই, বিয়োগ করতে চাই না। এই সব কিছুর মধ্যেই আসছে জাপানি বিজ্ঞানী ডক্টর ইয়োশিনোরি ওহুসুমির গবেষণাটা। 2016 সালের নোবেল পেয়েছিলেন তিনি। হ্যাঁ, অটোফেজি নিয়ে তার কাজ। অটোফেজি, এই অটোফেজি ব্যাপারটা নাকি আমাদের সুস্থ থাকার জন্য খুব জরুরি। হ্যাঁ, মানে শব্দটা শুনতে একটু কঠিন লাগতে পারে, অটোফেজি, কিন্তু এর আইডিয়াটা বেশ সহজ। অটো মানে নিজের, আর ফেজি মানে খাওয়া, মানে নিজেকে নিজে খাওয়া। নিজেকে নিজে খাওয়া মানেটা কি? ভয়ের কিছু নাকি? না না, ভয়ের বিলকুল নয়, বরং শরীরের জন্য খুব দরকারি একটা কাজ। যখন আমরা বেশ কয়েক ঘন্টা না খেয়ে থাকি, মানে ধরুন উপোস করি, ফাস্টিং, তখন আমাদের শরীরের কোষগুলো একটা বিশেষ অবস্থায় যায়। বাইরে থেকে খাবার না পেয়ে ওরা তখন নিজেদের ভেতরে জমে থাকা আবর্জনা, পুরনো অকেজো জিনিস, মৃত কোষ, সেগুলোকে ভেঙে ফেলে বা খেয়ে ফেলে। মানে? ওগুলো থেকেই তখন শক্তি তৈরি করে। ওহ, তার মানে এটা অনেকটা বাড়ির বাৎসরিক পরিষ্কার করার মতো, পুরনো জিনিস ফেলে দেওয়া, রিসাইকেল করা। একদম ঠিক ধরেছেন। এটাই হলো শরীরের নিজস্ব সেল ক্লিনিং আর রিসাইক্লিং সিস্টেম। কোষগুলো নিজেদের ভেতরের জঞ্জাল সাফ করে, নতুন কোষ তৈরির জায়গা করে দেয়, আবার ওই জঞ্জাল থেকেই এনার্জি বানিয়ে শরীরকে চালায়। দারুণ তো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিডিওতেও এটা বলা হয়েছে, আমাদের পুরনো সংস্কৃতিতে বিভিন্ন ধর্মে যে উপোসের রীতি আছে না। হ্যাঁ, একাদশী, রোজা। একদম। হিন্দু ধর্মে একাদশী, বিভিন্ন ব্রত, ইসলামে রমজান, জৈন, বৌদ্ধ ধর্মেও নির্দিষ্ট সময় পর পর উপোস হাজার হাজার বছর ধরে চলে আসছে। আধুনিক বিজ্ঞান এখন সেই উপোসের পেছনের কারণটাই ব্যাখ্যা করছে এই অটোফ্যাজির মাধ্যমে। তার মানে পুরনো জ্ঞান আর আধুনিক বিজ্ঞান একই কথা বলছে। ঠিক তাই, মিলে যাচ্ছে ব্যাপারটা। তাহলে ডক্টর ওসুমির গবেষণা অনুযায়ী এই অটোফ্যাজিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? ভিডিওতে একটা সহজ পদ্ধতির কথা বলা হয়েছে, 16-8 পদ্ধতি। সেটা কি? 16-8 পদ্ধতিটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের একটা খুব পপুলার উপায়। এর মানে হলো দিনের 24 ঘন্টার মধ্যে আমরা একটা 8 ঘন্টার নির্দিষ্ট উইন্ডো বা সময় বেছে নেব। ওই 8 ঘন্টার মধ্যেই আমাদের দিনের যা খাবার তা খেয়ে নেব। আচ্ছা। আর বাকি 16 ঘন্টা উপোস, মানে ক্যালোরিযুক্ত কিছু খাবো না। এই 16 ঘন্টার মধ্যে অবশ্য ঘুমের সময়টাও ধরা আছে। ও, উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, কেউ ঠিক করলেন সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে খাবেন। হুম। তাহলে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত তিনি ফাস্টিংয়ে থাকবেন। জল খেতে পারেন, কিন্তু ক্যালোরি নয়। অথবা কেউ হয়তো দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খেলেন। হ্যাঁ, সেটাও হতে পারে। নিজের সুবিধামতো 8 ঘন্টার একটা উইন্ডো বেছে নেওয়া। কিন্তু ওই 8 ঘন্টার উইন্ডোতে কি যা ইচ্ছা খাওয়া যায়, নাকি সেখানেও নিয়ন্ত্রণ দরকার? না না, অবশ্যই নিয়ন্ত্রণ দরকার। স্বাস্থ্যকর পরিমিত খাবার খেতে হবে। এমন নয় যে 8 ঘন্টায় আমি ডাবল খেয়ে নিলাম। ঠিক। তাহলে তো উপোসার আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে। আর ওই 16 ঘন্টা যখন উপোস, তখন কি জলও বন্ধ? না না, জল অবশ্যই খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। জল ছাড়াও অনেকে চিনি ছাড়া ব্ল্যাক কফি, গ্রিন টি বা হার্বাল টি খান, যেগুলোতে ক্যালোরি নেই। আচ্ছা। আসল কথা হলো ওই সময় শরীরকে কোনো ক্যালোরি না দেওয়া, যাতে সে অটোফেজিটা শুরু করতে পারে। বোঝা গেল। তো এই যে 16 ঘন্টা শরীর খাবার পেল না, তখন ঠিক কি হয় ভেতরে? অটোফেজি কিভাবে কাজ করে? যখন আমরা 16 ঘন্টা বা তার বেশি সময় ক্যালোরি নেওয়া বন্ধ রাখি, তখন রক্তে ইনসুলিন লেভেলটা কমতে থাকে আর গ্লুকাগন বলে একটা হরমোন বাড়ে। এই হরমোনের পরিবর্তনটাই অটোফেজিকে ট্রিগার করে বা চালু করে দেয়। আচ্ছা। শরীর তখন এনার্জির জন্য প্রথমে গ্লাইকোজেন স্টোর ব্যবহার করে। সেটা ফুরিয়ে এলে সে তখন কোষের ভেতরে জমে থাকা পুরনো প্রোটিন, খারাপ হয়ে যাওয়া মাইটোকন্ড্রিয়া মানে কোষের পাওয়ার হাউস, হুম। মৃত কোষের অংশ,
এই সব আবর্জনাগুলোকে ভেঙে ফেলে। লাইসোজোম বলে একটা অঙ্গাণু আছে, সেটার সাহায্যে, আর ওগুলো ভেঙেই শক্তি তৈরি করে। এটাই হলো অটোফেজির মূল পরিষ্কার করার পর্বটা। বাহ, দারুণ মেকানিজম তো। আর যখনই ভেতরের আবর্জনা সাফ হয়ে যায় তারপর? যখন এই সেলুলার আবর্জনাগুলো ব্যবহার হতে হতে কমে আসে, তখন শরীর তার পরের এনার্জি সোর্স খোঁজে, আর সেটা হলো জমে থাকা ফ্যাট বা চর্বি। ও, ফ্যাট সেল। হ্যাঁ, তখন সে ওই ফ্যাট সেলগুলোকে ভাঙতে শুরু করে, কিটোন বডি তৈরি করে, আর সেটাকে এনার্জি হিসেবে ব্যবহার করে। এই কারণেই তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অটোফেজিতে ওজন কমে? একদম। কারণ একদিকে সেলের ভেতরটা পরিষ্কার হচ্ছে, আবার অন্যদিকে জমে থাকা ফ্যাটও পড়ছে। শরীর যেন ভেতর থেকে নিজেকে সারিয়ে তুলছে, রিফ্রেশ করছে। দারুণ ব্যাপার। ভিডিওটাতে অটোফেজির অনেকগুলো হেলথ বেনিফিটসের কথাও বলা হয়েছে, সেগুলো কি কি? হ্যাঁ, সূত্রে বেশ কয়েকটা জরুরি সুবিধার কথা বলা হয়েছে। যেমন, এটা নাকি বিভিন্ন রোগের গতি কমাতে পারে। রোগ যেমন? এমনকি ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রেও কিছু প্রাথমিক রিসার্চ বলছে এটা ক্যান্সার সেলের গ্রোথ আটকাতে বা কেমোথেরাপির এফেক্ট বাড়াতে হেল্প করতে পারে, যদিও এটা নিয়ে আরও অনেক গবেষণা দরকার। আচ্ছা। দ্বিতীয়ত, আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যালেন্স করতে পারে। ব্যালেন্স মানে? দেখুন, ইমিউন সিস্টেম দুর্বল হলে তো ঘন ঘন ইনফেকশন হয়, আবার বেশি অ্যাক্টিভ হয়ে গেলে অটো ইমিউন ডিজিজ হয়, যেখানে শরীর নিজেকে অ্যাটাক করে। হ্যাঁ, যেমন অ্যাথ্রাইটিস। ঠিক, অটোফেজি নাকি এই দুটো অবস্থাতেই একটা ভারসাম্য আনতে সাহায্য করে। এছাড়াও তো মেন্টাল হেলথ, এনার্জি লেভেল, ওজন কমা, এগুলো তো ছিল। ঠিক। মেন্টাল হেলথ ব্রেন সেলগুলোকে পরিষ্কার রেখে স্মৃতিশক্তি, মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে। নিউরোডিজেনারেটিভ রোগ যেমন ধরুন অ্যালজাইমার্স, পার্কিনসন্স, এগুলো প্রতিরোধেও নাকি ভূমিকা থাকতে পারে? তারপর এনার্জি লেভেল বাড়ে, কারণ হজমে কম শক্তি খরচ হচ্ছে আর সেলগুলো ভালো কাজ করছে। আর ওজন কমা তো আগেই বললেন, ফ্যাট বার্ন করে। হ্যাঁ, ওটাকে তো ভিডিওতে প্রায় ম্যাজিকের মতো বলা হয়েছে, কারণ এটা সরাসরি জমে থাকা ফ্যাটকেই টার্গেট করে। ত্বকের উন্নতিও হয়? হ্যাঁ, স্কিনের হেলথ ভালো হয়, কারণ পুরনো সেল সরে গিয়ে নতুন সেল তৈরি হয়, ত্বক উজ্জ্বল দেখায়। আর বার্ধক্যের গতি কমানো? হ্যাঁ, মোটের ওপর এজিং প্রসেসটাকে স্লো করতে পারে, কারণ সেলুলার লেভেলের রিপেয়ার আর ক্লিনিংয়ের মাধ্যমে কোষগুলো বেশি দিন সুস্থ থাকে। লিভারের জন্য ভালো, ডিটক্সিফিকেশন, ফ্যাটি লিভার কমানো, এসবেও হেল্প করতে পারে। তার মানে সেই বাড়ির উদাহরণে যদি ফিরি, অটোফেজি হলো সেই মেইনটেনেন্স প্রসেস যেটা বাড়িটাকে শুধু টিকিয়েই রাখে না, বরং আরও সুন্দর, আরও বাসযোগ্য করে তোলে, পুরনো জঞ্জাল সাফ করে সারিয়ে টারিয়ে, তাই তো? একেবারে পারফেক্ট তুলনা। বাড়ি তৈরির পর যেমন আমরা শুধু সাফ রাখি, রং করি, সারাই করি, অটোফেজি ঠিক সেটাই করে, কোষের লেভেলে। শরীরকে বাড়তি খাবারের বোঝা থেকে মুক্তি দেয়, ভেতরটা সাফ রাখে, সচল রাখে, সুস্থ রাখে। ভিডিওর বক্তা সুজয় চৌধুরী ওনার নিজের কথাও বলেছেন, ৬০ বছর বয়সেও নাকি ৩০-৩৫-এর এনার্জি ফিল করেন। হ্যাঁ, উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এটা বেশ ইন্সপায়ারিং। অবশ্যই। তবে এত উপকারিতার কথা শুনে একটা জরুরি কথা মনে রাখা দরকার। ভিডিওতেও এটা বলা আছে, এই আলোচনা বা ভিডিওর তথ্য, এগুলো কিন্তু ডাক্তারি পরামর্শ নয়। একদমই তাই। এটা হলো সবচেয়ে জরুরি কথা। সতর্কতা, ভিডিওর বক্তা নিজে একজন নিউরোথেরাপিস্ট। তিনি তার জ্ঞান অভিজ্ঞতা শেয়ার করছেন মানুষকে জানাতে, কিন্তু প্রত্যেকের শরীর আলাদা, অবস্থা আলাদা। ঠিক। বিশেষ করে ফাস্টিং বা অটোফেজির শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব দরকারি। তাদের জন্য এই সতর্কতাটা বেশি জরুরি। যারা অলরেডি কোনো ক্রনিক রোগে ভুগছেন, যেমন ডায়াবেটিস, বিশেষ করে যারা ইনসুলিন নেন, হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, বা যাদের ইটিং ডিসঅর্ডারের হিস্ট্রি আছে, প্রেগন্যান্ট মহিলা বা যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, তাদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই এগোনো উচিত নয়। কেন? মানে অসুবিধাটা কোথায় হতে পারে? যেমন ধরুন, ডায়াবেটিসের রোগী ফাস্টিং শুরু করলে ব্লাড সুগার হঠাৎ খুব কমে যেতে পারে, হাইপোগ্লাইসেমিয়া, এটা খুব বিপজ্জনক। ও। আবার প্রেশারের ওষুধ খান যারা, ফাস্টিং করলে প্রেশার হয়তো বেশি কমে গেল, তখন ওষুধের ডোজ অ্যাডজাস্ট করতে হবে, সেটা তো ডাক্তারই বলতে পারবেন। তার মানে যারা মোটামুটি সুস্থ,
তারা কি চেষ্টা করতে পারেন? পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। তবে আস্তে আস্তে শুরু করা ভালো। হয়তো সপ্তাহে 1-2 দিন করলেন প্রথমে, বা ফাস্টিংয়ের সময়টা 12 ঘন্টা দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়ালেন। নিজের শরীরের ওপর নজর রাখাটা জরুরি। খুব জরুরি। কোনো অসুবিধা হলে বন্ধ করে দিতে হবে, আর দরকার হলে ডাক্তারের সাথে কথা বলতে হবে। অটোফেজি কনসেপ্টটা দারুণ, কিন্তু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, যারা সুস্থ আছেন তাদের জন্য এটা ভবিষ্যতের লাইফস্টাইল ডিজিজগুলো আটকানোর একটা ভালো উপায় হতে পারে। তাহলে এত কথার পর মূল মেসেজটা কি দাঁড়ালো, এক লাইনে বললে? আমার মনে হয় ভিডিওর টাইটেলটাই আসল কথা বলছে। কম খাওয়া মানে কম রোগ। শুনতে হয়তো একটু সরল লাগছে, কিন্তু এর ভেতরে একটা বড় সত্যি আছে। বয়স বাড়ার সাথে সাথে শরীরের চাহিদা বুঝে যদি আমরা খাবার কন্ট্রোল করি, অপ্রয়োজনীয় খাবার এড়িয়ে চলি, তাহলে শরীর অনেক সুস্থ থাকবে, রোগের ঝুঁকি কমবে। সেই বাড়ির উপমাটা আবার ভাবি। বাড়ি হয়ে গেলে যেমন আর মাল মশলা না এনে শুধু যত্ন নিই, পরিষ্কার রাখি, শরীরটাও তেমনই। বাড়তি খাবার দিয়ে ভার না বাড়িয়ে পরিমিত পুষ্টি দিয়ে আর অটোফেজির মতো ন্যাচারাল প্রসেসে ভেতরটা পরিষ্কার রাখার সুযোগ দিলে হয়তো সুস্থ থাকাটা অনেকটাই সহজ হবে। একদম। এটা আসলে লাইফস্টাইলে একটা সচেতন বদল আনার কথা। একদিকে পুরনো জ্ঞান মানে উপোস, অন্যদিকে আধুনিক বিজ্ঞান অটোফেজি। এই দুটোকে মেলাতে পারলে হয়তো আমরা আরও ভালো থাকতে পারি। আর ভিডিওর বক্তার উদ্দেশ্যও মনে হয় সেটাই ছিল, জ্ঞান ভাগ করে নেওয়া, যাতে মানুষ সচেতন হয়। অটোফেজি নিঃসন্দেহে আমাদের শরীরের ভেতরটাকে সুস্থ রাখার দারুণ একটা উপায় হতে পারে। কিন্তু আলোচনা শেষ করার আগে একটা অন্য প্রশ্ন আসছে মনে। ভিডিও শেষেও একটু হিন্ট ছিল। আমরা তো খাবার বদলালাম, অটোফেজি করলাম, শরীরের ভেতরের দূষণ কমালাম, কিন্তু বাইরের পৃথিবীর কি হবে? ভিডিওতে বলা হয়েছে বাতাস, জল, খাবার, এমনকি মানুষের সম্পর্কেও নাকি দূষণ মিশে গেছে। হ্যাঁ, একটা পয়েন্ট ছিল ওরকম। এই যে বাইরের এত দূষণ, পরিবেশের, সমাজের, মানসিক, এর থেকে নিজেদের বাঁচানো কি সম্ভব? শুধু ডায়েট বা অটোফেজি কি যথেষ্ট, নাকি আরও বড় কিছু ভাবার দরকার আছে? এটা নিয়ে বরং আমাদের শ্রোতারা একটু ভাবুক। হ্যাঁ, এটা একটা ভালো চিন্তার খোরাক রইল।